my dear learners, my dear students and my dear viewers. Welcome to this channel Philosophy YouTube. Philosophy YouTube এই চ্যানেলটির সাথে সাথে Philosophy ইউটিউবের একটি ফেসবুক পেজও রয়েছে তোমাদের জন্য। Philosophy ইউটিউবের ফেসবুক পেজ থেকেও তোমাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তাদের সকলকে আমাদের এই চ্যানেলটি লাইক করে ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে তোমরা আমাদের এই ফেসবুক পেজে যখনই ভিডিও আসবে বা যখনই কোনো পোস্ট দেওয়া হবে তোমাদের জন্য, যাতে সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। এবং যারা এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের সকলকে আমরা ভিডিওটি লাইক করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি। শুরু করছি আজকের আরও একটি নতুন পর্ব। চলে এসেছি আমাদের ফিলসফি ইউটিউবের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ থেকে আমরা আবারও লাইভ ক্লাসে হাজির হয়েছি তোমাদের সামনে। সো আমি খুব অল্প একটু সময় ওয়েট করে যাব তোমাদের জন্য, যাতে তোমরা জয়েন করতে পারো আমাদের লাইভ ক্লাসে। আর সকলকেই বলবো যে আমাদের লাইভ ক্লাস, আমাদের ভিডিও, আমাদের আলোচনা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে একটু শেয়ার করবে। আর তোমাদের কমেন্টস, তোমাদের যে কোনো মতামত আমাদের সাথে শেয়ার করতে পারো, আমাদেরকে জানাতে পারো যে তোমাদের কেমন লাগছে। এমনকি তোমরা যদি কোনো পর্বের আলোচনা জানতে চাও যে এই টপিকটা নিয়ে আলোচনা করলে তোমাদের ভালো লাগবে, তাহলে সেরকম কোনো একটা টপিকের আলোচনা আমরা আনতে পারি। সো আজকে ভিডিওর টাইটেল বা ডিসক্রিপশন দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ডেকার্টের ওপর তিনি যে কজিটো আর্গো সাম, এই যে একটা ইনডিউবিটেবল ট্রুথ, যেটা সংশয়াতীত সত্য, এরকম যে একটা সংশয়াতীত সত্যে তিনি উপনীত হলেন, এত যে অনুসন্ধান করলেন এবং ফাইনালি তিনি যে কজিটো আর্গো সাম এটাকে যে তিনি আবিষ্কার করলেন, তিনি যে খুঁজে পেলেন, তো তার উপরেও কিন্তু সমালোচকরা বলতে ছাড়েননি। অর্থাৎ ডেকার্টকে কিভাবে অপোজ করা যায়, ডেকার্টকে কিভাবে খণ্ডন করা যায়, ডেকার্টকে বা ডেকার্টের এই মতটাকে কিভাবে ব্রেক করা যায়, সেটাও কিন্তু সমালোচকরা একটা চেষ্টা করেছেন। এবং এই আলোচনাটাতে যাওয়ার আগে আমি একটা খুব নর্মাল একটা উদাহরণ দেব, যাতে তোমরা বিষয়টা কেন ইন্টারেস্টিং হবে, কেন এই সমালোচনা আমরা পড়বো বা জানবো, বা এটা কেন আমাদের কাছে খুব মজার হতে চলেছে, সেটা আমি তোমাদেরকে বলি। ধরো আমি এই ফিলসফি ইউটিউবের প্ল্যাটফর্মে তোমাদেরকে এমন কোনো একটা পোস্ট করলাম, এমন কিছু একটা লিখলাম, সেটা ফিলসফি রিলেটেড। তো সেখানে দেখা গেল যে আমার মতটার সাথে অনেকেরই মত মিলল না। তাহলে তারা কি করবে? যখন কোনো ব্যক্তি বা কোনো এমন কেউ যদি কোনো একটা জিনিস বলে বা প্রতিষ্ঠা করতে চায় বা আলোচনা করে বা শেয়ার করে আর পাঁচজনের সাথে, তাহলে পাঁচটা মানুষের পাঁচ রকমের যে ধারণা, সেই জায়গা থেকেই বা সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু মানুষ নিজেদের মতন করে সেটা আবার বলতে চায়। অর্থাৎ কেউ একটা কিছু বলে দিলেই সেটা যে সবাই সমানভাবে অ্যাকসেপ্ট করবে সেটা কিন্তু নয়, তাই না? মানে আলাপ আলোচনার সাথে সমালোচনাটাও কোথাও গিয়ে রিলেটেড। সুতরাং ডেকার্ট যে এখানে কজিটো আর্গো সাম পেয়ে গেলেন মানেই সেটা সবাই মেনে নেবে, এমনটা কিন্তু হলো না। সুতরাং দেখা গেল যে বাস্তবিকভাবে ডেকার্ট যে কজিটো আর্গো সামের আলোচনা করলেন, এটা যে তিনি এনকোয়ারির দ্বারা এস্টাবলিশ করতে চাইলেন, সেটা কিন্তু খুব একটা সাকসেসফুলি হলো না তাদের কাছে, যারা এই বিষয়টাকে নিয়ে সমালোচনা করলেন, যারা ডেকার্টের মতটাকে মেনে নিলেন না, বরং সেটাকে অপোজ করলেন, সেটাকে খণ্ডন করার চেষ্টা করলেন। সুতরাং
কোনো একটা কিছু পোস্ট করলাম, সেখানে যদি তোমাদের মতামত না মিললো, তোমরা কি করবে? সেখানে কমেন্ট করবে। সেটাকে তোমরা সমালোচকের দৃষ্টি থেকে দেখবে, তোমরা সেটাকে সমালোচনা করবে এবং একটার পর একটা কমেন্ট চলতে থাকবে। এবং দেখা গেল কেউ আমাকে কিছু একটা কমেন্টে জানালো, তো সেখানেও আমার মনে হলো যে আমি যেটা বলেছিলাম সেই পয়েন্ট অফ ভিউ থেকেও সেইখানে সেই জায়গায় গিয়ে সেই কমেন্টের কিছু একটা উত্তর করা সম্ভব। তো সেখানে আমি কি করব, আবার কিছু একটা রিপ্লাই করব এবং তারপরে আবারও কিছু একটা বাদ অনুবাদ চলবে, তাই তো? এইভাবেই সমালোচনা আসলে চলতে থাকে এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা জায়গায় যায়। এবং সমালোচনার আরেকটা দিকও রয়েছে, সেটা হলো যখন কোনো কিছু সমালোচনা হয় বা করা হয়, তখন সমালোচকরাও কিন্তু নিছকই তার নিজের মতামত দিতে যান না। তিনি যে পার্সপেক্টিভ থেকে দেখছেন, তার যে ধ্যান ধারণা, তার যে মতামত, সেই জায়গাটাও কিন্তু যখন আমরা কোনো কিছু সমালোচকের সমালোচনাটা দেখি, তখন কিন্তু আমরা সেটাও জানতে পারি। ধরো এ নামক কোনো ব্যক্তি কোনো একটা মত দিয়েছেন, কিন্তু বি নামক ব্যক্তি এ নামক ব্যক্তির সেই মতটাকে মেনে নিচ্ছেন না, তাহলে কি হবে? বি নামক ব্যক্তিও এ নামক ব্যক্তির যে মত, সেটাকে ব্রেক করতে চাইবেন, সেটাকে খণ্ডন করতে চাইবেন, তার এগেনস্টে বা তাকে অপোজ করে কিছু বলতে চাইবেন, কিছু লিখবেন, কিছু জানাবেন। তাহলে যখন আমরা এ এবং বি এর মতামতটা দেখব, তখন আসলে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে এ কীরকম চিন্তা ভাবনা করে এবং সেই চিন্তা ভাবনার জায়গা থেকে এ কি বলছে, এবং বি কীরকম চিন্তা ভাবনা করে, বি সেই জায়গা থেকে কি বলছে। এই দুটোকেই কিন্তু আমরা দুটো মানুষের আলাপ আলোচনা, তাদের সমালোচনা থেকেও কিন্তু আমরা আউটসাইডার হিসেবেও সেটা জানতে পারবো। সুতরাং সমালোচনা পড়তে গেলে বা তাকে জানতে গেলে এই একটা বড় প্রাপ্তি কিন্তু আমাদের সকলেরই হয়। সুতরাং সমালোচনা যে কোনো কিছুর, যে কোনো মতবাদের ক্ষেত্রেই সমালোচনা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং ক্রিটিক্যাল কমেন্টগুলো থেকে কিন্তু এই লেয়ারগুলো প্রত্যেকটা বেরিয়ে আসে, এবং যেটা কিন্তু আমার মনে হয় ওই শেষ পাতে চাটনির মতো, সমস্ত কিছু আইটেম ভালোভাবে রসাস্বাদন করার পরেও চাটনি কিন্তু আলাদা একটা ফ্লেভার এনে দেয়, একদম একটা ডিশ কমপ্লিট করার জন্য। ঠিক সেরকমই পুরো মতবাদটা, পুরো আলোচনাটা কমপ্লিট হবে তখনই যখন সেই বিষয়টার ওপর আমরা একটা ক্রিটিক্যাল কমেন্ট বা সমালোচনার জায়গাটা জানবো বা বুঝবো। সুতরাং যাই হোক, এই পুরো বিষয়টা বলার পেছনে একটাই কারণ, যে ক্রিটিক্যাল কমেন্টকে কিন্তু আমরা বাদ দিয়ে চলে যেতে পারি না, বা এটা যে ইম্পর্টেন্ট নয় এই ধারণাটাই সম্পূর্ণত মিথ্যা। সুতরাং ক্রিটিক্যাল কমেন্ট জানতে হবে, বুঝতে হবে সব থেকে বড় কথা। এবং আমি চেষ্টা করব যে ডেকার্টের এই যে ক্রিটিক্যাল কমেন্টটা রয়েছে, এবং ডেকার্টের ক্রিটিক্যাল কমেন্টের জায়গা থেকে যারা যারা তাকে অপোজ করেছেন তাদের জায়গাগুলো কিভাবে এক্সপ্লেন করা হয়েছে, তারা কি বলতে চেয়েছেন, সেই জায়গাটা যতটা সম্ভব, যতটুকু সংক্ষেপে সহজভাবে আলোচনা করা যায়, সেটাও আমি আজকে চেষ্টা করব। দেখা যাক ছোটোখাটো আলোচনার মধ্যে কতটুকু আমরা করতে পারি। সো লাইভ ক্লাসটা আমি শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা একটু শেয়ার করো, আর অবশ্যই তোমাদের মতামত জানিও, তোমাদের ফিডব্যাক, তোমাদের অ্যাপ্রিসিয়েশন, এগুলো আমি বারবার বলি যে এগুলো কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে। সো চলে যাচ্ছি আজকের লাইভ ক্লাসের আলোচনা, কজিটো আর্গো সামের যে ক্রিটিক্যাল কমেন্ট রয়েছে, যে সমালোচনা রয়েছে, সেই জায়গার আলোচনায়। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, ক্রিটিক্যাল কমেন্ট, এই যে কজিটো আর্গো সামের ক্রিটিক্যাল কমেন্ট, এটাকে আমরা দুটো পয়েন্টে আলোচনা করব। বলা যেতে পারে যে এই ক্রিটিক্যাল কমেন্টের দুটো জায়গা রয়েছে, বা দুটো পয়েন্ট থেকে আমরা বিষয়টাকে সামগ্রিকভাবে দেখতে পারি। তাহলে দেখো, ক্রিটিক্যাল কমেন্ট তো বলতে যাচ্ছি কার সম্পর্কে? কজিটো আর্গো সামের সম্পর্কে। কিন্তু কজিটো আর্গো সামের এই যে আলোচনাটা আমরা করেছিলাম এর আগের পর্বে, সেটা তোমরা দেখতেই পাবে। এটার কজিটো আর্গো সামের পুরো পার্টটার আলোচনা কিন্তু ইউটিউবে দেওয়া আছে, সম্পূর্ণ ভিডিওটা একবারেই পুরো আলোচনাটা করা আছে। কিন্তু সেখানে একটা প্রশ্ন কিন্তু আমরা বারংবার খুঁজে পাচ্ছিলাম, যে সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে কজিটো আর্গো সাম। আমি বলেছিলাম যে কজিটো এই টার্মটা রেফার করে আই থিঙ্ক, আর্গো এই টার্মটা রেফার করে দেয়ারফোর, এবং সাম এই টার্মটা যেটাকে ইন্ডিকেট করে সেটা হলো আই অ্যাম, তাই তো? তার মানে কজিটো আর্গো সাম এটার যে
অর্থ আমরা নির্বাচন করেছি বা বিচার করেছি সেটা হলো আই থিঙ্ক, দেয়ারফোর আই অ্যাম। এবং এর মানে হিসেবে ডেকার্ট বলতে চেয়েছিলেন যে মাই কনসাসনেস ইজ দ্য মিনস অফ রিভিলিং মাই সেলফ অ্যাজ সামথিং এক্সিস্টিং, তাই তো? এটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে বলেছি, সুতরাং প্রত্যেকটা জিনিস যদি আমি আবারও করে বলতে যাই তাহলে কিন্তু আসলে যে বিষয়টা আলোচনা করতে চাইছি সেটা কিন্তু অনেক দেরি হয়ে যাবে বলতে। সুতরাং যাই হোক, এখানে মাইসেলফ বলতে কি বোঝানো হয়েছে বা কাকে বোঝানো হয়েছে এইটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল, এবং সেটা নিয়েই আমরা দেখব যে ডেকার্ট কোথাও না কোথাও গিয়ে এটার একটা মানে উত্তর দিচ্ছেন। দেখো, এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো এখানে তিনি আই হিসাবে যে চেতন সত্তারূপ চিন্তন কর্তার কথা বলছেন, অর্থাৎ আই বা মাইসেলফ যেটাই বলো, সেখানে আই বলতে তিনি যে চেতন সত্তারূপ চিন্তন কর্তার কথা বলছেন সেই চিন্তন কর্তাকে কোথাও গিয়ে তিনি সেলফ বা ইগো বা আত্মা বা স্পিরিচুয়াল সাবস্টেন্স হিসেবে কিন্তু পরিচয় দিচ্ছেন। কারণ এটাই আমাদের কাছে প্রশ্ন ছিল যখন ডেকার্ট বলছিলেন যে মাই কনসাসনেস ইজ দ্য মিনস অফ রিভিলিং মাই সেলফ অ্যাজ সামথিং এক্সিস্টিংস। এই যে বিষয়টা যখন তিনি বললেন তখন দেখা গেল যে মাইসেলফ বলতে বা আই বলতে ডেকার্ট কি বোঝাতে চাইছেন বা কাকে বোঝাতে চাইছেন, এইটা কিন্তু একটা প্রশ্ন ছিল। এবং সেই প্রশ্নের উত্তরটা খুঁজতে গিয়ে বা বুঝতে গিয়ে দেখা গেল যে ডেকার্ট কিন্তু কোথাও গিয়ে সেই চেতন সত্তারূপ যে চিন্তনকর্তা বা মাইসেলফ বা আই, এটাকে তিনি কোথাও গিয়ে সেলফ বা ইগো বা স্পিরিচুয়াল সাবস্টেন্স বা আত্মা বলে কোথাও পরিচয় দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন, যার একটা কনসাসনেস বা চেতনা রয়েছে। ঠিক আছে, তাই এখানে কজিটো আর্গো সামের যে আলোচনা, এখানে বলাই যায় যে তিনি এই যে সংশয় পদ্ধতি অর্থাৎ ডেকার্টের পদ্ধতিটা কি, দ্য মেথড অফ ডেকার্ট হলো সংশয় পদ্ধতি। ঠিক আছে, তিনি সংশয় পদ্ধতিকে কাজে লাগাচ্ছেন। এই সংশয় পদ্ধতিকে কাজে লাগিয়ে যে অবরোহমূলক পদ্ধতি, অর্থাৎ আমি বলেছিলাম যে ডিডাকটিভ মেথড, তিনি কিন্তু ডিডাকটিভ মেথডের কথা উল্লেখ করেছেন। সো এই অবরোহমূলক পদ্ধতির সাহায্যে তিনি যে সুনিশ্চিত সত্যে উপনীত হলেন, অর্থাৎ যেটা প্রশ্নাতীত সত্য, যেটা ইনডিউবেটেবল ট্রুথ, সেই যে সত্যে তিনি উপনীত হলেন, সেখানে তিনি এই ধরনের মত প্রকাশ করলেন যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি। অর্থাৎ এই যে আমি আছি মানে কি, আমার অস্তিত্ব আছে, আমি আছি মানে আমার অস্তিত্ব আছে। অর্থাৎ এখানে তিনি পার্মানেন্ট সেলফ বা পার্মানেন্ট ইগো বা যেটাকে শাশ্বত আত্মা বলা হচ্ছে সেটা যে কোথাও সুনিশ্চিত হয়ে গেল সেটা বোঝাতে চেয়েছেন, তাই তো? মানে আমি এখানে আরেকটু সহজভাবে বলি তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ডেকার্ট এখানে বললেন যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি। এখানে আমি আছি বলতে কি বোঝাচ্ছে? আমি আছি বলতে আমার অস্তিত্ব আছে সেটা বোঝাচ্ছে, এবং আমার অস্তিত্ব আছে এটা বলতে গিয়ে ডেকার্ট আসলে যেটা বলতে চাইলেন সেটা হলো আমার আত্মা বা আমার সেলফ বা আমার ইগোর অস্তিত্ব আছে, এইটা তিনি বোঝাতে চাইলেন। তাহলে একটা ছক করে আমি বলে দিই তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। দেখো, তিনি বললেন আমি চিন্তা করি, এটা ধরে নাও যে আমি চিন্তা করি, তার মানে তিনি কি বললেন? আমি আছি। ঠিক আছে, এবার আমি আছি মানে কি? আমি আছি মানে আমার অস্তিত্ব আছে, তাই তো? এবার আমার অস্তিত্ব আছে মানে আমি বা মাইসেলফ, আই অর্থাৎ মাইসেলফ যেটা, সেই চেতন সত্তার অস্তিত্ব আছে। আর চেতন সত্তা মানে কি? তিনি কোথাও গিয়ে এই চেতন সত্তা বা চিন্তন কর্তাকে তিনি কি বোঝাতে চাইছেন? তিনি সেলফ বা ইগো বোঝাতে চাইছেন। এবং বলাই যায় যে তিনি এই সেলফ বলতে কিন্তু তিনি পার্মানেন্ট সেলফের কথা বলছেন, অর্থাৎ সেই আত্মাটা শাশ্বত আত্মা, যার কোনো বিনাশ হয় না, যেটা বিনষ্ট হয় না, যেটা কিন্তু পার্মানেন্টলি কোথাও থেকে যায়, যার অস্তিত্বটা পার্মানেন্ট, সেই রকম পার্মানেন্ট সেলফ বা ইগোর কথা ডেকার্ট বলছেন। সুতরাং আমি চিন্তা করি তার মানে দাঁড়াচ্ছে আমি আছি। আমি আছি এটা বলতে বোঝাচ্ছে আমার অস্তিত্ব আছে। এখানে আমার অস্তিত্ব আছে বলতে বিষয়টা হয়ে যাচ্ছে আমি বা মাইসেলফ,
সেই বিষয়টা নিয়ে প্রশ্ন আসছে। আর আমি বা মাইসেলফ বলতে ডেকার্ট বলছেন যে আমি বা মাইসেলফ হলো একটা চেতন সত্তা। আর এই চেতন সত্তা বলতে গিয়েই ডেকার্ট বলছেন যে চেতন সত্তা আর কিছুই নয়, সেটা হলো পার্মানেন্ট সেলফ বা ইগো। এই যে হোল প্রসেসটা, এই যে পুরো ছকটা আমি যেটা বললাম, খুব সহজভাবে বললাম, তো এই পুরো ছকটার যে কনক্লুশন এখানে রিডিউস করলো, সেটা কি বলতো? সেটা হলো এখানে তিনি কয়েকটা বিষয় বলেন, মানে যেটা আমি কিন্তু আলোচনা শুরুতেই বলছিলাম যে প্রথমে রয়েছে মেথড অফ ডাউট অর্থাৎ সংশয় পদ্ধতি, এর সাথে যুক্ত হলো ডিডাকটিভ মেথড অর্থাৎ অবরোহমূলক পদ্ধতি, এবং যার বেস হিসেবে রয়েছে গাণিতিক পদ্ধতি অর্থাৎ ম্যাথামেটিক্যাল যে মেথড। এই সমস্ত কিছু মিলিয়ে এই প্রসেসটা চলল এবং সেখানে তিনি এরকম একটা ইনডিউবিটেবল ট্রুথ বা সংশয়াতীত সত্যে তিনি উপনীত হলেন। তাহলে এখনো পর্যন্ত যতটুকু আলোচনা করলাম আশা করছি খুব সহজভাবে আলোচনা করেছি, এবং তোমরা যদি ধারাবাহিকভাবে ডেকার্টের আলোচনাগুলো প্রত্যেকটা দেখে থাকো তাহলে আমার মনে হয় যে আলোচনাটা আরও সহজ হবে এবং তোমরা বুঝতে পারবে যে কোন জায়গা থেকে ডেকার্টের এই আলোচনাগুলো আমি করলাম। এবং বেসিক্যালি বলতে গেলে এই পুরো আলোচনাটাই কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি এবং খুব ভালোভাবে ডিটেলসেই আলোচনা করেছি। তো যাই হোক, এরপরে যেটা আমি বলতে চলেছি সেটা হলো যে এর আগে ডেকার্টের আলোচনায় কিন্তু বারবার আমি এটা তোমাদেরকে মনে করিয়েছি বা বলেছি যে এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, যে ডেকার্ট বলতে চেয়েছেন যে এই জগতের যাবতীয় যা কিছু রয়েছে, ঠিক আছে, এই জগতের মধ্যে যাবতীয় যা কিছু রয়েছে এই সমস্ত কিছুকেই কিন্তু আমরা জানতে পারি দুটো পদ্ধতির দ্বারা। সেই দুটো পদ্ধতি হলো যে একটা হলো ডিডাকটিভ মেথড অর্থাৎ অবরোহমূলক পদ্ধতি এবং আরেকটা হলো ইনটিউশন অর্থাৎ স্বজ্ঞা। তাহলে ডেকার্টের মতে আমরা এই জগতের যাবতীয় যা কিছু রয়েছে সেই সমস্ত কিছুকে আমরা জানতে পারি দুটো পদ্ধতির দ্বারা, একটা হলো ডিডাকটিভ মেথড বা অবরোহমূলক পদ্ধতি এবং আরেকটা হলো ইনটিউশন বা স্বজ্ঞা। তার মানে কি, ডেকার্ট এই যে সেলফ বা ইগো বা আত্মার কথা বলছেন, তাহলে এই আত্মাকেও আমরা ইনটিউশনের দ্বারা জানতে পারি অর্থাৎ স্বজ্ঞার দ্বারা জানতে পারি। এবং ডেকার্ট কিন্তু এই কথাটা বলতে গিয়ে ডেকার্টের আরও বন্ধু বান্ধবদের পেয়ে গেলেন, মানে ডেকার্টের এই মতটার সাথে কিন্তু আরও অনেক দার্শনিকই এটাকে সাপোর্ট করেছেন, অর্থাৎ তারাও কিন্তু এটাই বলছেন যে সেলফ বা আত্মাকে আমরা ইনটিউশনের দ্বারা জানতে পারি, যেমনটা ডেকার্ট বলছেন। ডেকার্ট কাকে পেলেন এখানে বন্ধু হিসেবে? ডেকার্টের এখানে বন্ধু হলেন দার্শনিক লক, অর্থাৎ দার্শনিক লকও কিন্তু ডেকার্টের মতনই একই কথা বলছেন যে এই আত্মা বা এই যে সেলফ বা এই যে ইগো এটাকে কিন্তু আমরা ইনটিউশনের দ্বারা জানতে পারি, অর্থাৎ কোনো ব্যক্তির মনকে আমরা স্বজ্ঞা বা ইনটিউশনের দ্বারা জানতে পারি, এমনটা কিন্তু দার্শনিক লকও দাবি করছেন। ঠিক আছে, তাহলে দার্শনিক লকের সাথে এখানে ডেকার্টের এই জায়গায় একটা মিল হলো, বলা যেতে পারে তারা দুজনেই একই রকম কথা বললেন। কিন্তু তাহলে এখন তো বিষয়টা হলো আমরা সমালোচনা নিয়ে আলোচনা করছি, তাই তো? তাহলে সমালোচনা করতে গেলে তো বিষয়টা কারা বিরোধিতা করেছেন, কারা খণ্ডন করেছেন সেটা দেখতে হবে। তাহলে চলো এবার দেখি যে ডেকার্টের এই যে মতবাদ, ডেকার্টের এই যে আলোচনা, সেখানে কারা ডেকার্টকে অপোজ করলেন। দেখা যাচ্ছে যে লক এবং ডেকার্টের সাথে যারা মতের মিল করতে পারলেন না তাদের মধ্যে একজন হলেন দার্শনিক হিউম এবং আরেকজন হলেন দার্শনিক কান্ট। না, এখানে হিউম বা কান্টের নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ হিউম এবং কান্টের সঙ্গে আসলে ডেকার্টের কোন জায়গায় অমিল হলো, তারা কোথায় ডেকার্টকে খণ্ডন করতে চাইলেন, কোথায় তারা ডেকার্টকে অপোজ করতে চাইলেন, সেটাই কিন্তু আমি সহজভাবে তোমাদেরকে পয়েন্ট আউট করে দেখানোর চেষ্টা করব। দেখো, আমরা জানি যে দার্শনিক হিউম কিন্তু সম্পূর্ণতই একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাই তো? অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসেবে আমরা যাদের নাম জানতে পারি বা যাদেরকে আমরা পড়ি পাঠ্য বইতে, তাদের মধ্যে হিউম হলেন একজন অন্যতম অভিজ্ঞতাবাদী দার্শনিক, তাই তো? এবং তার সাথে সাথে কান্টের কথা বললাম, কারণ হিউম এবং কান্ট দুজনেই কিন্তু ডেকার্টকে অপোজ করলেন। এবং কান্টের
কথা যদি বলি তাহলে কান্টকেও আমরা দেখি যে কান্টও কিন্তু একজন বিচারবাদী দার্শনিক, অর্থাৎ তিনি বলা যায় যে তিনি অভিজ্ঞতার সাথে সাথে কিন্তু বুদ্ধির গুরুত্বকেও স্বীকার করেছেন। সুতরাং তিনি শুধুমাত্র যে অভিজ্ঞতাকে স্বীকার করছেন তা না, আবার শুধুমাত্র যে বুদ্ধিকেই স্বীকার করে নিচ্ছেন তা না, তিনি দুটোর গুরুত্বকেই সমানভাবে স্বীকার করছেন। এবং এখানে তারা যেটা বলতে চাইছেন, মানে এখানে কারা বলতে চাইছেন, এখানে হিউম এবং কান্ট যেটা বলতে চাইছেন যে পার্মানেন্ট সেলফ ক্যান নেভার বি নোন এম্পিরিক্যালি। ঠিক আছে, হিউম এবং কান্ট তারা দুজনেই, বিশেষ করে হিউম তো অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং কান্টও বলা যায় যে তিনি কিন্তু অভিজ্ঞতাকেও সমানভাবে গুরুত্ব দিয়েছেন বুদ্ধির সাথে সাথে। এবং হিউম এবং কান্ট দুজনেই বলছেন যে পার্মানেন্ট সেলফ বা শাশ্বত আত্মাকে কিন্তু এম্পিরিক্যালি অর্থাৎ অভিজ্ঞতা লব্ধভাবে কিন্তু কোনোভাবেই জানা সম্ভব নয়, অর্থাৎ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বা অভিজ্ঞতার দ্বারা কোনোভাবেই কিন্তু আমরা এই পার্মানেন্ট সেলফ বা শাশ্বত আত্মাকে জানতে পারি না। ঠিক আছে, কিন্তু এটা তো বলে দিলেই হবে না, এটা বলে দিলে ডেকার্ট কেন মানবেন যে পার্মানেন্ট সেলফকে এম্পিরিক্যালি জানা যায় না? এটা তো ডেকার্ট শুনবেন না। তাই যেটা করতে হবে, হিউম এবং কান্টকে কিন্তু যেমন করে হোক দেখাতে হবে বা যেমন করে হোক প্রমাণ করতে হবে যে না, এম্পিরিক্যালি যে জানা যায় না, এই যে আমরা বলছি এর পেছনে কি কারণ রয়েছে, কি কি বিষয় রয়েছে, কেন আমরা এটা বলছি। তাহলে সেটাও একবার আমরা দেখি যে তাহলে হিউম কি বলছেন। প্রথমে হিউমের কি বক্তব্য রয়েছে। ঠিক আছে, দেখো অভিজ্ঞতাবাদী হিউম তার এই যে মন বা আত্মা সম্পর্কিত যে আলোচনা করেছেন, ঠিক আছে, তিনি যেখানে এই স্পিরিচুয়াল সাবস্টেন্স বা আত্মা বলো বা ইগো বলো সেখানে যে আলোচনা হিউম করেছেন, সেখানে তিনি বলছেন যে তিনি কিন্তু বাহ্য জগৎ বা বলতে পারি বাহ্য জগৎ না বলে আমরা এটাও বলতে পারি যে ভৌতিক দ্রব্য বা ফিজিক্যাল সাবস্টেন্স বলতে পারি, কারণ সমস্ত কিছুকেই কিন্তু দ্রব্যের দিক থেকে আলোচনা করা হচ্ছে, তাই না? আমরা কিন্তু ডেকার্টের ডুয়ালিজমের আলোচনা সাবস্টেন্সের আলোচনা পাই, সেটাও আমি আজকে পয়েন্ট আউট করব সেই জায়গাটা। তো যাই হোক, হিউম যেখানে এই ফিজিক্যাল সাবস্টেন্সের আলোচনা করছেন, সেখানে সেই আলোচনার সাথে সাথে তিনি এই স্পিরিচুয়াল সাবস্টেন্স অর্থাৎ মন বা আত্মার আলোচনাও করছেন। এবং সেখানে কিন্তু তিনি বাহ্য জগৎ বা ভৌতিক দ্রব্য বা ফিজিক্যাল সাবস্টেন্সের সাথে সাথে তিনি এই স্পিরিচুয়াল সাবস্টেন্স বা মন বা আত্মা বা ইগো যাই বলো বা স্পিরিচুয়াল সাবস্টেন্স, এই কোনোটাকেই কিন্তু হিউম স্বীকার করছেন না। অর্থাৎ তিনি ফিজিক্যাল সাবস্টেন্সকেও যেমন অস্বীকার করেছেন, ঠিক তেমনই তিনি স্পিরিচুয়াল সাবস্টেন্সকেও কিন্তু অস্বীকার করছেন। সুতরাং যখন তিনি বিষয়টাকে অস্বীকারই করছেন, তার মানে সেখানে পার্মানেন্ট সেলফ এই বিষয়টা কোনো প্রশ্নই ওঠে না, যে এই বিষয়টার কথা আসতেই পারে না, কারণ তিনি সেলফ বা আত্মাকে সেইভাবে সাবস্টেন্স হিসেবে তিনি দেখছেনই না। তাহলে পার্মানেন্ট কিসের, কোন বিষয়ের পার্মানেন্ট? বিষয়টাই নেই হিউমের কাছে। এই মন বা আত্মা বা সোল এটাও যেমন নেই, ঠিক তেমনই তার কাছে ফিজিক্যাল সাবস্টেন্স বলেও কিছু নেই। কিন্তু এই বিষয়ে কিন্তু তিনি মতামত রেখেছেন, তিনি বলছেন যে এদের অস্তিত্ব নেই, কিন্তু এই সম্পর্কেও তিনি কিন্তু কিছু না কিছু তার মতামত রেখেছেন, সেটা আমি বলছি। সুতরাং যেটা ডেকার্ট বলছিলেন যে পার্মানেন্ট সেলফ, সেই পার্মানেন্ট সেলফের বিষয়টা বা সেই প্রসঙ্গটা কিন্তু হিউমের ক্ষেত্রে কোনোভাবেই আসছে না, কারণ তিনি স্পিরিচুয়াল সাবস্টেন্সকেই অস্বীকার করছেন, তার অস্তিত্বটাকেই অস্বীকার করছেন। ঠিক আছে, কারণ হিউমের মতে আমাদের মনের মধ্যে যে সমস্ত সংবেদনগুলো আসে, যে সমস্ত সেন্সেশনগুলো আসে, ঠিক আছে, সেগুলো প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এবং অত্যন্ত দ্রুততার সাথে চেঞ্জ হচ্ছে। কারণ দেখো, আমাদের মনের মধ্যে সবসময় আমি ধরো এখন কিছু বলছি, আমার ব্রেনের মধ্যে কিছু চলছে, আমি কিছু দেখছি, বা তোমাদেরকে যদি আমি কখনো দেখতে পাই এখানে, বা তোমাদের কোনো কমেন্টস আসে, সেটা যেমন আমি দেখছি প্লাস বলছি, বা তোমরা আমাকে দেখছো, এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেন্সেশন, প্রত্যেকটা সংবেদন কিন্তু প্রত্যেক মুহূর্তে ঘটছে এবং সেগুলো কিন্তু অনবরত চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটাই কিন্তু হিউম বলছেন যে আমাদের মনের মধ্যে
যে সংবেদনগুলো আসে সেগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয় এবং অত্যন্ত দ্রুততার সাথে চেঞ্জ হয়। এবং শুধু তাই নয়, এই চেঞ্জ হওয়াটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ অবিরাম হয়ে চলেছে। এই যে আমি দেখছি, এই যে আমি বলছি, এটা কি কোনো জায়গায় থেমে আছে? প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমি নেক্সট আরেকটা কথা বলছি, নেক্সট আরেকটা কথা বলছি। এই যে বলাটা, এই যে চেঞ্জ হওয়াটা, এটা প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে। এটাই হিউম বলতে চাইছেন। এবং আমাদের মধ্যে তাই কোথাও কোনো শাশ্বত আত্মা বা পার্মানেন্ট সেলফ এর কোনো অস্তিত্ব নেই। কারণ হিউম যে বলছেন যে প্রত্যেকটা মুহূর্তে আমাদের মনের মধ্যে বিভিন্ন সংবেদন আসছে এবং সেগুলো এত দ্রুততার সাথে, এত তাড়াতাড়ি, এত কন্টিনিউয়াস একটা প্রসেস চলছে যে সেখানে শাশ্বত আত্মার কোনো অস্তিত্ব থাকতেই পারে না। সুতরাং শাশ্বত আত্মা বা পার্মানেন্ট সেলফ বলে কিছু নেই, এই রকম হিউম বলছেন। এবং হিউম এর সাথে এটাও বলছেন, এই যে শাশ্বত আত্মার কথা বলছি, তার অস্তিত্বের কথা বলছি, এটা নিছকই আমাদের একটা কল্পনা বা ইমাজিনেশন, ঠিক আছে? সুতরাং তার কাছে, অর্থাৎ হিউমের কাছে এই শাশ্বত আত্মার অস্তিত্বটা নিছকই আমাদের কোনো কল্পনা ছাড়া আর কিছু নয়। এবং আমাদের মনের মধ্যে এই যে সারাক্ষণ চিন্তার একটা প্রসেস চলছে, তাই না? আমি বললাম যে একটা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেস যে চলতে থাকে আমাদের মনের মধ্যে, যে সংবেদনগুলো মানে সমানভাবে অবিরাম আসতে থাকে, চলতে থাকে, আমাদের মনের যে মেন্টাল স্টেটগুলো, এই সমস্ত কিছুর একটা কালেকশন বা সমষ্টিকেই কিন্তু তিনি আত্মা বলছেন। এর বাইরে আত্মার কোনো অস্তিত্ব, আত্মার কোনো ধারণা হিউম স্বীকারই করছেন না। তাহলে ফাইনালি আমরা কি দেখলাম? হিউম কি বলছেন? অভিজ্ঞতাবাদী হিউম এটাই বলছেন যে আমাদের মনের মধ্যে সারাক্ষণ ধরে যে একটা চিন্তার প্রসেস চলতে থাকে, যে সংবেদনগুলো যে সবসময় কন্টিনিউয়াসলি আসতে থাকে, এবং আমাদের এই যে মেন্টাল স্টেটগুলো রয়েছে, অর্থাৎ হাসি, কান্না, বিভিন্ন ধরনের যে অনুভূতি, যে মেন্টাল স্টেট আমাদের, সেটা যে সমস্ত কিছু মিলিয়ে তার যে একটা কালেকশন, তার যে একটা সমষ্টি, এই সমষ্টিটাকেই অভিজ্ঞতাবাদী হিউম আত্মা বা সেলফ বা ইগো যাই বলো, সেই এটাকেই তিনি আত্মা বলছেন। এর বাইরে আলাদা করে আত্মার কোনো অস্তিত্ব, আত্মার কোনো ধারণা তিনি স্বীকার করছেন না। সুতরাং ডেকার্টের মতো শাশ্বত আত্মা বা পার্মানেন্ট সেলফ তো দূরের কথা, তিনি সর্বদা পরিবর্তনশীল, অর্থাৎ যেটা চেঞ্জ হচ্ছে, অবিরাম যেটা চলছে, অবিরাম চেঞ্জ হয়ে চলেছে, এরকম সর্বদা পরিবর্তনশীল আমাদের মানসিক অবস্থাগুলোর বা মেন্টাল স্টেটগুলোর একটা সমষ্টি বা একটা কালেকশনকে তিনি সোল বা আত্মা বা ইগো বলছেন। ঠিক আছে? এবং প্রসঙ্গত যেটা আমি কিন্তু একটু আগেই তোমাদেরকে বললাম যে হিউমের এই রিফিউটেশন অফ স্পিরিচুয়াল সাবস্টেন্স, অর্থাৎ আত্মা বা আত্মিক দ্রব্যকে তিনি যে এই অস্বীকার করছেন, এর সাথে সাথে কিন্তু তিনি ফিজিক্যাল সাবস্টেন্স বা ভৌতিক দ্রব্য বা এক্সটার্নাল ওয়ার্ল্ড বা বাহ্য জগৎ, এটাকেও কিন্তু তিনি সমানভাবে অস্বীকার করছেন। এবং সেখানে তিনি কি বলেছেন, মানে সেখানেও তিনি ওই ইমাজিনেশনের কথাই বলেছেন। তিনি এটাই বলতে চেয়েছেন যে আমাদের যে সিম্পল আইডিয়াসগুলো রয়েছে সেগুলোর কালেকশনকেই কিন্তু তিনি ওই এক্সটার্নাল ওয়ার্ল্ড হিসেবে বলছেন। তো যাই হোক, হিউমের আর ওই দিককার আলোচনা আমরা দেখব না। মোটামুটি আমরা যেটা বলতে চাইলাম যে হিউম কোথায় এই ডেকার্টের মতটাকে খণ্ডন করতে চাইলেন, কোথায় তিনি অপোজ করলেন, এবং শুধু অপোজ করলেই যে হবে না, যেটা আমি বললাম, সেটা অপোজ করার পেছনে, তাকে খণ্ডন করার পেছনে তার নিজের কিছু মতামত থাকতে হবে, তার নিজের বক্তব্যের জায়গাটাও কিন্তু আমি দেখালাম, চেষ্টা করলাম সহজভাবে বলার, যে ডেকার্টকে খণ্ডন করতে গিয়ে অভিজ্ঞতাবাদী হিউম কিভাবে তার নিজের মতটাকে বলতে চাইলেন, সেটা কিন্তু আমি আলোচনা করলাম। ঠিক আছে? সুতরাং দেখা গেল যে ডেকার্টের সঙ্গে কিন্তু হিউমের এই জায়গায় একটা মতের বিরোধিতা তৈরি হলো। ঠিক আছে? একটা বিরোধী মত কিন্তু এখানে আমরা পেলাম। এবার অন্যদিকে আমি বলেছিলাম যে কান্টও কিন্তু ডেকার্টকে অপোজ করলেন, হিউমের মতনই কিন্তু কান্ট ডেকার্টকে অপোজ করলেন। এবার বিষয় হলো যে হিউমের এই বক্তব্যটা পুরোটাই যদি তোমরা কেউ জানতে চাও, তাহলে রিফিউটেশন অফ স্পিরিচুয়াল সাবস্টেন্সের যে আলোচনা রয়েছে সেখান থেকে তোমরা পড়তে পারো, জানতে পারো
খুব ভালো একটা আলোচনা এবং ইন ডিটেল তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। আমি আলাদা করে কোনো স্পেসিফিক কিছু মেনশন করছি না, তোমরা যেখান থেকে চাও যেটা সহজ মনে হবে সেখান থেকে কিন্তু বিষয়টা আলোচনা করতে পারো। এবং তার সাথে এটাও বলতে পারি যে হিউমের এই আলোচনাটা আমি আজকেও কিছুটা করলাম এবং পরবর্তীতেও আমি ডিটেলসে একটা আলোচনা না হয় করে দেবো। ঠিক আছে, এবার যেটা বলছি সেটা হলো যে কান্ট, কারণ কান্ট ও ডেকার্টের কিন্তু এই শাশ্বত আত্মাকে খণ্ডন করার একটা বড়সড় প্রচেষ্টা নিয়েছিলেন। সুতরাং কান্ট কি বললেন সেটাও কিন্তু এখন আমাদের দেখতে হবে। ঠিক আছে, দেখো প্রথমেই আমি কিন্তু বলছিলাম যে কান্ট হলেন একজন বিচারবাদী দার্শনিক, অর্থাৎ দার্শনিক কান্টও কিন্তু অভিজ্ঞতার সাথে সাথে বুদ্ধিকে সমান গুরুত্ব দিয়ে স্বীকার করেছেন, তাই তো? তাহলে কান্টের যে আলোচনা সেই আলোচনা হলো প্যারালজিজম অফ রিজন। ঠিক আছে, এখানে এই যে প্যারালজিজম, PARALOGISM, প্যারালজিজম, এই বিষয়টার কিন্তু একটা ইন ডিটেল আলোচনা আমার মনে হয় যেটা পরবর্তীতে একটা আলোচনা করা উচিত, যে প্যারালজিজম বলতে কান্ট কি বুঝিয়েছেন। এটা কিন্তু একটা ডিটেলড পর্ব, এটাতে বোঝানো সম্ভব, কারণ আজকের পর্বে এই আলোচনাটা করতে গেলে এটা অনেক বেশি দীর্ঘায়িত হবে এবং আসল যে আলোচ্য বিষয় আজকে আমাদের সেটা কিন্তু আর সাকসেসফুলি কম সময়ের মধ্যে সম্ভব নয়। তাই যাই হোক, এই প্যারালজিজম অফ রিজনে এখানে কান্ট যেটা বলতে চেয়েছেন তার যে মূল বক্তব্যটা সেইটা আমি আজকের পর্বে একটু আলোচনা করে দিচ্ছি। এবং যে বিষয়টা অর্থাৎ যে পয়েন্টে গিয়ে কান্ট ডেকার্টকে খণ্ডন করতে চাইছেন বা কান্ট ডেকার্টের এগেনস্টে যাচ্ছেন সেইটা আমি এখন তোমাদেরকে পয়েন্ট আউট করে দেব। দেখো মানে বিচারবাদী বলাই ভালো, কারণ ডেকার্ট সমানভাবে অভিজ্ঞতা এবং সমানভাবে বুদ্ধি এই দুটোকেই কিন্তু তিনি স্বীকার করছেন। তাই বিচারবাদী কান্ট কি বলছেন তার এই প্যারালজিজম অফ রিজনের আলোচনায় সেটা আমরা দেখি। এখানে আমরা দেখব যে সাইকোলজি অর্থাৎ আমাদের যে মনস্তত্ত্ব, সেটা কান্ট বলছেন যে আমাদের যে সাইকোলজি, আমাদের যে মনস্তত্ত্ব, এটা কিন্তু এম্পিরিক্যালও হতে পারে, আবার এটা র্যাশনালও হতে পারে। অর্থাৎ ডেকার্ট বলতে এখানে কান্টের কথা বলছি। কান্ট বলতে চাইছেন যে আমাদের যে সাইকোলজি সেটা এম্পিরিক্যাল যেমন হতে পারে, সেটা আবার র্যাশনাল হতে পারে। তার একটাই কারণ, কান্টের এই ধরনের মতবাদ দেওয়ার একটাই কারণ, সেটা হলো কান্ট হলেন বিচারবাদী, তিনি অভিজ্ঞতাকেও স্বীকার করছেন, আবার তিনি বুদ্ধি বা রিজনকেও স্বীকার করছেন। তাই তিনি বলছেন যে আমাদের যে সাইকোলজি, আমাদের যে মনস্তত্ত্ব, সেটা যেমন এম্পিরিক্যাল হতে পারে, সেটা আবার র্যাশনালও হতে পারে। কারণ দার্শনিক কান্ট অভিজ্ঞতা এবং বুদ্ধি দুটোকেই সমানভাবে গুরুত্ব দিচ্ছেন। এবং এম্পিরিক্যাল সাইকোলজি, এখন এই যে এম্পিরিক্যাল সাইকোলজি এই যে টার্মটা উঠে এলো, এই এম্পিরিক্যাল সাইকোলজি কোন কোন বিষয়কে নিয়ে ডিল করে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং সেখানে আমরা দেখব যে এম্পিরিক্যাল সাইকোলজি কিন্তু আমাদের যে ফিলিংস, আমাদের যে ইমোশনস, আমাদের যে থিঙ্কিং, এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু এই আমাদের এম্পিরিক্যাল সাইকোলজি ডিল করে। কিন্তু এখানে কান্ট যেটা বলছেন সেটা হলো এই যে এম্পিরিক্যাল সাইকোলজি ক্যান নেভার গিভ আস এনি নলেজ অফ পার্মানেন্ট সেলফ অর ইগো। অর্থাৎ কান্ট এখানে বলছেন যে এম্পিরিক্যাল সাইকোলজি ক্যান নেভার গিভ আস এনি নলেজ অফ দ্য পার্মানেন্ট সেলফ অর ইগো। অর্থাৎ এই আমাদের এম্পিরিক্যাল সাইকোলজির সাহায্যে আমরা কোনোভাবেই পার্মানেন্ট সেলফ বা শাশ্বত আত্মা সম্পর্কে জানতে পারি না। ঠিক আছে, কারণ কান্টের এটা বলার পেছনে কিন্তু একটা বেশ বড়সড় কারণ রয়েছে। কারণ দেখো, কান্ট বলছেন যে ট্রান্সেন্ডেন্টাল যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো অতীন্দ্রিয় বিষয়। অতীন্দ্রিয় বিষয় মানে কি? যেটা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ নয়, যেটাকে আমরা ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি না, সেটাই হলো অতীন্দ্রিয় বিষয় বা ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্ট। এই অতীন্দ্রিয় বিষয়কে কান্ট বলছেন যে সেগুলো কখনোই আমাদের জ্ঞানের বিষয় হতে পারে না, তাই তো? সুতরাং আত্মা এইরকম একটা এই ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্ট, অর্থাৎ এই অতীন্দ্রিয় বিষয়ের মধ্যেই পড়ে কিন্তু আত্মা। ঠিক আছে, তো আত্মা যেহেতু
ট্রান্সেন্ডেন্টাল সাবজেক্টের মধ্যে পড়ে, অতীন্দ্রিয় বিষয়ের মধ্যে পড়ে, তাই আত্মাকেও কিন্তু আমরা কান্টের মতে আমরা কিন্তু জ্ঞানের বিষয় হিসেবে জানতে পারি না। এবং এই একই রকম কথা বা একই রকম মতবাদ কিন্তু বৈদান্তিকরাও দিচ্ছেন, এবং বৈদান্তিকরাও এরকম একটা কঠোর যুক্তির দ্বারা তারা কিন্তু এই রকমই মত বলছেন যে শাশ্বত আত্মাকে কোনোভাবেই জানা সম্ভব নয়। সুতরাং বলা যেতে পারে যে ডেকার্টের সঙ্গে সঙ্গে মানে ডেকার্টের এই মতটার সঙ্গে যারা অপোজ করলেন তাদের মধ্যে হিউম যেমন আছেন, তাদের মধ্যে কান্ট যেমন আছেন, ঠিক তেমনই ভারতীয় দর্শনের দিক থেকে কিন্তু বৈদান্তিকরাও কিন্তু ডেকার্টের এই মতটাকে অপোজ করেছেন। অর্থাৎ বৈদান্তিকরাও এর এগেনস্টে গিয়ে বলছেন যে না, শাশ্বত আত্মাকে কিন্তু আমরা জানতে পারি না, কখনোই জানতে পারি না। তো যাই হোক, ডেকার্টের এই বিষয়ে যতই সবাই এত সমালোচনা করুক, সবাই এত খণ্ডন করার চেষ্টা করুক, ডেকার্ট কিন্তু নিজের জায়গাতে অনর, এবং তিনি দ্রব্য সম্পর্কে অর্থাৎ সাবস্টেন্স সম্পর্কে, কারণ এই স্পিরিচুয়াল সাবস্টেন্স, এই আত্মা বা ইগো, তিনি এটাকে তো স্বীকার করছেন একটা সাবস্টেন্স হিসেবে। সুতরাং ডেকার্ট কিন্তু নিজের এই যে দ্রব্য সম্পর্কিত ধারণা, নিজের যে দ্রব্য সম্পর্কিত আলোচনা, সেখানে কিন্তু ডেকার্ট অনর, তিনি কারোর কথা শুনতে রাজি নন, সেটা যতই সমালোচনা হোক না কেন। তো যাই হোক, ডেকার্টের যে ডুয়ালিজমের পর্ব আমি আলোচনা করেছিলাম, এই ডুয়ালিজম নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, এবং বলে রাখি যে ডেকার্টের ডুয়ালিজম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে অনেক ছোটোখাটো প্রশ্ন আসতে পারে, এবং ডুয়ালিজম যে বিষয়টা আসলে দ্বৈতবাদের যে আলোচনা, ডেকার্ট যে দ্বৈতবাদী, তো সেইখান থেকে কিভাবে ডেকার্টকে একজন ডুয়ালিস্ট বলা যায় এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর আমি প্রত্যেকটা পয়েন্ট এই ডুয়ালিজম নিয়ে ডেকার্টের দ্বৈতবাদের আলোচনায় আমি অলরেডি করেছি। তো আজকে ডেকার্টের ডুয়ালিজমের আলোচনা থেকে যেটুকু অংশ বলবো সেটা হলো যে ডেকার্ট যখন সাবস্টেন্স বা ডেকার্ট যখন দ্রব্যের আলোচনা করছিলেন, সেখানে কিন্তু তিনি দু ধরনের দ্রব্যের কথা বলেছেন। একটা হলো ফিজিক্যাল সাবস্টেন্স অর্থাৎ যেটা জড়, ঠিক আছে, আর একটা হলো স্পিরিচুয়াল সাবস্টেন্স যেটা হলো মন বা যেটা আত্মা বা ইগো, ঠিক আছে। এবং এই যে স্পিরিচুয়াল সাবস্টেন্স বা আত্মিক দ্রব্য, এই আত্মিক দ্রব্য হিসেবে তিনি যে মন বা আত্মার কথা বলছেন, তার অ্যাট্রিবিউট বা তার গুণ বলতে পারি বা তার ধর্ম বলতে পারি, সেই অ্যাট্রিবিউট হিসেবে কিন্তু তিনি থিঙ্কিং বা চিন্তনকে স্বীকার করছেন, ঠিক আছে। অর্থাৎ স্পিরিচুয়াল সাবস্টেন্স হিসেবে ডেকার্ট যে মন বা যে আত্মার কথা বা যে ইগোর কথা বললেন, তার একটা অ্যাট্রিবিউট হিসেবে, এই সমস্ত কিছু আমি ডেকার্টের ডুয়ালিজমের আলোচনাতেই বলে দিয়েছি, তাও আরেকবার বলছি যে সেই স্পিরিচুয়াল সাবস্টেন্সের যে অ্যাট্রিবিউট বা গুণ ডেকার্ট স্বীকার করেছেন সেটা হলো থিঙ্কিং বা চিন্তন। এবং বলাই বাহুল্য, ডেকার্ট এই যে স্পিরিচুয়াল সাবস্টেন্স বা এই যে মনের কথা বলছেন, এই স্পিরিচুয়াল সাবস্টেন্সের যে অ্যাট্রিবিউটকে স্বীকার করলেন, অর্থাৎ চিন্তন বা থিঙ্কিংকে যে তিনি স্বীকার করলেন, এটাও কিন্তু তার মতে মানে আনচেঞ্জেবল, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তনশীল নয়। অর্থাৎ মনের যে চিন্তা করার ব্যাপারটা, মনের যে গুণ বা তার যে অ্যাট্রিবিউট, এটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা একটা আনচেঞ্জেবল অ্যাট্রিবিউট, ঠিক আছে। সো ডেকার্টের মতে মন বা আত্মার এই যে ধর্ম বা এই যে অ্যাট্রিবিউট, সেটা হলো অপরিবর্তনীয়। অর্থাৎ ডেকার্ট কিন্তু হিউমের মতো, কারণ হিউমের কথা আমি বলতেই বললাম যে তিনি সর্বদা পরিবর্তনশীল একটা মেন্টাল স্টেটগুলোর কালেকশনকে তিনি সেলফ বা আত্মা বলছিলেন। সুতরাং ডেকার্ট কিন্তু হিউমের মতো সদা সর্বদা পরিবর্তনশীল মনের কথা বলছেন না, বরং ডেকার্টের মতে এই স্পিরিচুয়াল সাবস্টেন্স বা আত্মা হলো পার্মানেন্ট বা শাশ্বত, এবং এর যে অ্যাট্রিবিউট, এর যে ধর্ম, সেটা হলো আনচেঞ্জেবল অর্থাৎ পরিবর্তনহীন বা অপরিবর্তনীয়। এবং স্পিরিচুয়াল সাবস্টেন্সের তিনি যে অ্যাট্রিবিউটের কথা বললেন সেটা হলো থিঙ্কিং বা চিন্তন, ঠিক আছে। এতবার করে তোমাদের এই পয়েন্টগুলো বলে দিচ্ছি, আমার মনে হয় না যে তোমরা আর কখনো ভুল করবে। তো যাই হোক, এখনকার দিনে কিন্তু এই যে আমি এই যে একটা যৌক্তিক মতবাদের কথা বললাম, এই যৌক্তিক মতবাদটার কিন্তু একটা নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এই ধরনের যৌক্তিক আলোচনা বা এই ধরনের যৌক্তিক মতবাদ কিন্তু বলা হয় এখনকার দিনে আপ্রায়োরিজম বলা হয়, ঠিক আছে। প্রায়োরিজম স্পেলিংটা বলে দিচ্ছি, PRIORISM,
PRIORISM, প্রায়োরিজম, ঠিক আছে, PRIORISM, আপ্রায়োরিজম। এই ধরনের যৌক্তিক মতবাদ বা এই ধরনের যৌক্তিক আলোচনাকে আজকালকার দিনের দার্শনিক ভাষায় এটাকে বলা হচ্ছে আপ্রায়োরিজম, ঠিক আছে। এই আপ্রায়োরিজম, এই বিষয়টা আসলে কি সেটাও কিন্তু আমাদেরকে এখানে দু এক কথা বলতেই হবে, না হলে কিন্তু বিষয়টা এরকম হবে যে আমি নামটা উল্লেখ করলাম কিন্তু আপ্রায়োরিজম বিষয়টা কি সেটাই তোমাদেরকে বললাম না। তাই আপ্রায়োরিজম, এই যে যৌক্তিক আলোচনা বা এই যে যৌক্তিক মতবাদ সেটা কি সেটা আমি দু এক কথা বলেই দিই তোমাদের। এই যে আপ্রায়োরিজম, এই যে যৌক্তিক মতবাদ বলো বা যৌক্তিক আলোচনা বলো, এখানে যেটা বলা হয় যে বস্তুটার অস্তিত্বটাকে আমরা প্রমাণ করতে চাইছি তার লক্ষণ দিয়ে বা তার ডেফিনেশন দিয়ে আমরা তার অস্তিত্বকে প্রমাণ করছি, ঠিক আছে। ধরো আমি একটা আপেলের অস্তিত্বকে প্রমাণ করতে চাইছি, ঠিক আছে, তাহলে আপ্রায়োরিজম মতবাদের ক্ষেত্রে এখানে বলা হবে যে আপেলের কোনো একটা লক্ষণ বা তার কোনো একটা ডেফিনেশন বা তার কোনো একটা সংজ্ঞা দিয়ে আমি যদি আপেলের অস্তিত্বটাকে প্রমাণ করতে যাই তাহলে পুরো এই মতবাদটা, পুরো এই যৌক্তিক আলোচনাটা যেটা হবে সেটা হলো আপ্রায়োরিজম, ঠিক আছে। এটাই সহজভাবে তোমরা বুঝে নাও যে বস্তুর অস্তিত্বকে প্রমাণ করতে চাওয়া হয় সেই বস্তুর যে লক্ষণ বা তার যে সংজ্ঞা, সেই লক্ষণ বা সংজ্ঞার দ্বারা যদি সেই বস্তুর অস্তিত্বটাকে আমরা প্রমাণ করি তাহলে সেটাকে বলা যেতে পারে আপ্রায়োরিজম। তবে বলাই বাহুল্য, এই ধরনের মতবাদ মানে বলাই যায় যে এই ধরনের এটাকে যৌক্তিক মতবাদ বলা হচ্ছে ঠিকই, কিন্তু এই ধরনের মতবাদ দর্শনের যে মেটাফিজিক্সের আলোচনা, দর্শনের যে অধিবিদ্যক আলোচনা, সেখানে কিন্তু এটা খুব একটা বেশি প্রশংসিত হয়নি, বা এটা কিন্তু বলাই যায় যে অন্যান্য দার্শনিকরা এটাকে যে খুব সাপোর্ট দেখিয়েছেন, খুব যে সমর্থন করেছেন এমনটা কিন্তু নয়। সুতরাং এই ধরনের অধিবিদ্যক দার্শনিক আলোচনা বা যৌক্তিক মতবাদ যাই বলো, এটা কিন্তু দর্শনের আলোচনার ক্ষেত্রে বা অধিবিদ্যার ক্ষেত্রে খুব একটা প্রশংসিত হয়নি, এবং বিভিন্ন দার্শনিকরা এটাকে যে খুব একবার সাদরে গ্রহণ করে নিয়েছেন এমন নয়। সুতরাং তাদের কাছে এটা খুব একটা অ্যাকসেপ্টেড হয়নি আর কি। কারণ এভাবে কোনো কিছুর লক্ষণ দিয়ে বা তার সংজ্ঞা দিয়ে তার অস্তিত্বকে প্রমাণ করা, এটা মানে এতটা সহজ কাজ বা এতটা সহজে, এতটা ইজিলি যে সেটাকে এস্টাবলিশ করা যায়, তার অস্তিত্বকে প্রমাণ করে দেওয়া যায়, এইটা কিন্তু খুব একটা মানে সকলের কাছে অ্যাকসেপ্টেড হয়নি। যে কারণেই এই দার্শনিক যে মেটাফিজিক্যাল ডিসকাশন বা এই যে যৌক্তিক মতবাদ আপ্রায়োরিজম, সেটাকে কিন্তু সবাই এতটা সাদরে গ্রহণ করেননি বা সবাই এটাকে এতটা সাপোর্ট দেখাননি। কিন্তু ডেকার্ট এখানে কিছুটা বলা যেতে পারে এই আপ্রায়োরিজম মতবাদকেই অনুসরণ করে বা এই মতবাদের একটা ধারাকে তিনি কিন্তু বলা যেতে পারে অ্যাবজর্ভ করে নিয়ে কিন্তু তিনি এই যে শাশ্বত আত্মা বা তার যে মন বা তার যে সেলফ, এইটার সাথে তার যে অপরিবর্তনীয় ধর্ম বা থিঙ্কিং বা চিন্তন, সেটাকে কিন্তু তিনি সংশয় পদ্ধতিকে কাজে লাগিয়ে তার সেই পদ্ধতির দ্বারা সেই চিন্তন ক্রিয়াকে কিন্তু তিনি ডিমলিশ করা যায় না বা খণ্ডন করা যায় না, এটা কিন্তু তিনি বলছেন। সুতরাং ডেকার্ট এখানে আপ্রায়োরিজম মতবাদকে অনুসরণ করেই তিনি কিন্তু বলছেন যে এই যে শাশ্বত আত্মা বা শাশ্বত মন, তার যে অপরিবর্তনীয় ধর্ম অর্থাৎ থিঙ্কিং বা চিন্তন, সেটাকে কিন্তু তার যে সংশয় পদ্ধতি, সেই পদ্ধতির দ্বারা চিন্তন ক্রিয়াকে যে ডিমলিশ করা যায় না, তাকে যে খণ্ডন করা যায় না, সেটা কিন্তু ডেকার্ট এই আপ্রায়োরিজম মতবাদকে কাজে লাগিয়েই বলছেন। সুতরাং ডেকার্ট এভাবেই দেখাতে চাইলেন বা বোঝাতে চাইলেন যে থিঙ্কিং বা চিন্তন যেহেতু পার্মানেন্ট সেলফের একটা আনচেঞ্জিং অ্যাট্রিবিউট অর্থাৎ অপরিবর্তনীয় ধর্ম, সো এটাকে বা এটা এই যে পার্মানেন্ট সেলফ, এটার একটা অন্যতম ডেফিনেশন, তাই তো। অর্থাৎ ডেকার্ট যে স্পিরিচুয়াল সাবস্টেন্স বা আত্মা বা ইগোর কথা বললেন, তিনি এই আত্মা বা ইগোকে তিনি পার্মানেন্ট সেলফ বা শাশ্বত বলছেন, তাই তো। এবং এই পার্মানেন্ট সেলফের একটা আনচেঞ্জিং অ্যাট্রিবিউট হিসেবে তিনি দেখাচ্ছিলেন যে থিঙ্কিং বা চিন্তন হলো এই স্পিরিচুয়াল সাবস্টেন্সটির বা মন বা আত্মার একটা আনচেঞ্জিং অ্যাট্রিবিউট অর্থাৎ অপরিবর্তনীয় একটা ধর্ম বা অ্যাট্রিবিউট বা গুণ বলতে পারি।
সুতরাং এই ডেফিনিশনটা থেকেই কিন্তু তিনি মেথড অফ ডাউটের দ্বারা যে এটাকে ডিমলিশ করা যায় না, এটাকে যে খণ্ডন করা যায় না, তাই পার্মানেন্ট সেলফ আছে বা বলা যায় যে পার্মানেন্ট সেলফের অস্তিত্ব যে সুনিশ্চিতভাবে প্রমাণিত হচ্ছে, এটাই কিন্তু তিনি দেখাতে চাইলেন। ঠিক আছে, আরেকবার বিষয়টা বলে দিই, তাহলে বিষয়টা সহজ হবে। ডেকার্ট এখানে দেখাতে চাইলেন যে থিঙ্কিং বা চিন্তন যেহেতু পার্মানেন্ট সেলফ বা শাশ্বত আত্মার একটা আনচেঞ্জিং অ্যাট্রিবিউট বা অপরিবর্তনীয় গুণ বা ধর্ম, সো এটা পার্মানেন্ট সেলফের একটা অন্যতম ডেফিনিশন হয়ে যাচ্ছে বা অন্যতম একটা লক্ষণ বলতে পারি। এবং এটাকে যেহেতু মেথড অফ ডাউটের দ্বারা বা সংশয় পদ্ধতির দ্বারা এটাকে যেহেতু খণ্ডন করা যাচ্ছে না, অর্থাৎ আমরা যদি এখানে সংশয় পদ্ধতিকে কাজে লাগাই তাহলে কিন্তু কোথাও গিয়ে এটা কখনো প্রমাণিত হবে না যে আমাদের মনের মধ্যে বা আমাদের মনের এই থিঙ্কিং বিষয়টা হয় না, বা আমাদের মনের এই যে থিঙ্কিং এই যে অ্যাট্রিবিউটটা নেই, এটা কিন্তু সংশয় পদ্ধতির দ্বারাও আমরা কখনো প্রমাণ করতে পারবো না। সুতরাং সংশয় পদ্ধতির দ্বারাও এটা সুনিশ্চিত হয়ে গেল যে আমাদের পার্মানেন্ট সেলফের কিন্তু একটা অস্তিত্ব রয়েছে এবং সেই অস্তিত্বটা সুনিশ্চিত। ঠিক আছে, সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল। কিন্তু ডেকার্টের এই মতবাদটার বিরুদ্ধে গিয়ে একটাই কথা বলা যায় যে এই যে আপ্রায়োরিজম মতবাদ, যে যৌক্তিক মতবাদটার কথা বলছি, এই আপ্রায়োরিজম মতবাদটা কিন্তু এইভাবে গ্রহণ করাটা বাঞ্ছনীয় নয়। কারণ দেখো, এই যে আপ্রায়োরিজম মতবাদে যে আপ্রায়োরি ফ্যাক্টটাকে ধরা হচ্ছে, যে পূর্ব স্বীকৃত যে ধারণা বা যে পূর্ব স্বীকৃত যে আইডিয়াস বা পূর্ব স্বীকৃত যে ফ্যাক্ট, এখানে যেটা ধরা হচ্ছে সেটা থেকে কোনো অ্যাকচুয়াল ফ্যাক্ট বা কোনো বাস্তব কোনো ধারণার অস্তিত্বকে কিন্তু আমরা প্রমাণ করতে পারি না। বরং কি করতে পারি, এই ধরনের কোনো পূর্ব স্বীকৃত আইডিয়াস বলো বা পূর্ব স্বীকৃত ফ্যাক্ট বলো, সেখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো আলাদা অন্য কোনো একটা সিম্পল ফ্যাক্টকে আমরা ডিডিউস করতে পারি। কিন্তু কোনো অ্যাকচুয়াল ফ্যাক্ট বা যেটা একদম বাস্তব কোনো ধারণা বা কোনো আইডিয়াস, এরকম কোনো আইডিয়াসকে কিন্তু নিশ্চিত করা যায় না। সুতরাং এই ছিল ডেকার্টের সমালোচনার একটা দিক বা একটা পয়েন্ট, যেখানে হিউম বলো, কান্ট বলো বা বৈদান্তিকরা যেখানে ডেকার্টকে একটা পয়েন্টের দিক থেকে অপোজ করলেন বা খণ্ডন করলেন। ঠিক আছে, এই সমালোচনার দিকটা আমার মনে হয় যে আমি একটু ডিটেলসেই আলোচনা করলাম। তো এই পয়েন্টটা তোমরা একটু পড়াশোনা করে নিতে পারো বা দেখে নিতে পারো, কারণ আলোচনা করার পরেও মনে হতে পারে যে কোনো পয়েন্টের জায়গাগুলো হয়তো বা বুঝতে পারলাম না, তাহলে সেই জায়গাগুলো তোমরা একটু দেখে নিতে পারো, অথবা যে পয়েন্টে আমি বললাম সেই পয়েন্টগুলো খাতায় নোট ডাউন করতে পারো। এবং তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্টে গিয়ে আমাদেরকে জানাতে পারো। আমরা আবারও চেষ্টা করব যে যেখানে তোমাদের প্রশ্ন রয়েছে, যেখানে তোমাদের সমস্যা হচ্ছে, সেটা তোমাদেরকে আরেকবার বলে দেওয়া। তো যাই হোক, এইটা ডেকার্টের একটা সমালোচনার পয়েন্ট ছিল। তো এখানে হিউম, কান্ট এবং বৈদান্তিকরা এইভাবেই ডেকার্টকে অপোজ করছে। এরপরে আরও একটা সমালোচনার দিক রয়েছে, আরও একটা পয়েন্ট রয়েছে ডেকার্টের এই কজিটো নীতিটার বিরুদ্ধে গিয়ে। ঠিক আছে, সেখানে কি বলা হচ্ছে, সেখানে দেখো ডেকার্টের এই কজিটো নীতিটার একটা রুট প্রবলেম হলো টু বি, অর্থাৎ এই যে হওয়া, টু বি, এই ভার্বটার একটা অপব্যবহার বা ভুল ব্যবহার বা বলতে পারি এটা ফল্টি ইউজ হচ্ছে। ঠিক আছে, ডেকার্টের এই কজিটো নীতিটার একটা রুট প্রবলেম হলো এই টু বি বা হওয়া ভার্বটার একটা ফল্টি ইউজ বা একটা ভুল ব্যবহার। কেননা এই যে হওয়া বা টু বি ভার্বটা এখানে কিন্তু মূলত প্রেডিকেট বা বিধের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, বা এই বিধের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারটাকেই কিন্তু অ্যাকচুয়াল ব্যবহার, ক্রিয়াপদের অ্যাকচুয়াল ব্যবহারের এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ টু বি যে ভার্বটা থাকে, হওয়া যে ভার্বটা থাকে, সেটা যে কোনো প্রপোজিশন বলো, যে কোনো বচন বলো, সেই বচনের যে প্রেডিকেট বা তার যে বিধেয় অংশ, সেই বিধেয় অংশের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এটার একটা যথার্থ ব্যবহার হয়। ঠিক আছে,
কিন্তু আমরা এখানে দেখাতে চাইবো যে কিভাবে এই কজিটো নীতিটার যে ক্ষেত্রে তার যে ফল্টি ইউজ হচ্ছে, অর্থাৎ টু বি যে ভার্বটা রয়েছে সেই ভার্বটার কিভাবে একটা ভুল ব্যবহার হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে দেখাবো। কিন্তু সেটা দেখাতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হলো একটা সিম্পল এক্সাম্পল নিতে হবে। সিম্পল এক্সাম্পল থেকে আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি একটা পারফেক্ট প্রপোজিশন নিলাম। প্রপোজিশনটা হলো আই অ্যাম আ টিচার। ঠিক আছে, প্রপোজিশনটা হলো আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার। এখানে দেখো আই বা আমি হলাম সাবজেক্ট বা উদ্দেশ্য, এবং টিচার, টিচার হলো এখানে প্রেডিকেট বা বিধেয়। ঠিক আছে, এবং এখানে টু বি বা হওয়া ভার্বটা হলো অ্যাম। তাই তো, আই অ্যাম আ টিচার, মানে টিচার এখানে প্রেডিকেট, অ্যাম হয়ে গেল এখানে তোমার টু বি বা হওয়া ভার্বটা বা ক্রিয়াপদটা, এবং আই হয়ে গেলাম বা সাবজেক্ট বা উদ্দেশ্য বলতে পারি। সুতরাং এখানে আমরা যেটা বলছি যে যখন কোনো টু বি ভার্ব বা হওয়া ক্রিয়াপদটা থাকে তখন সেটা প্রেডিকেটের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু সেটা অ্যাকচুয়ালি সেই ক্রিয়াপদটা যথার্থ একটা ব্যবহার হয়। তাই তো, সুতরাং এই প্রপোজিশনে আমরা পেলাম আই হলো সাবজেক্ট বা উদ্দেশ্য, টিচার এই পদটা হয়ে গেল এখানে প্রেডিকেট বা বিধেয়, এবং অ্যাম হয়ে গেল এখানে একটা টু বি বা হওয়া ভার্ব বা ক্রিয়াপদ। ঠিক আছে, এবং এই প্রপোজিশন থেকে যদি প্রেডিকেট বা বিধেয়কে আমরা বাদ দিয়ে দিই তাহলে এই যে কম্পাউন্ড সেন্টেন্সটা থাকে, বা বলতে পারি এটাকে একটা পারফেক্ট প্রপোজিশনই বলতে পারি, কারণ এর উদ্দেশ্য রয়েছে, এর বিধেয় রয়েছে, এবং এর মাঝখানে একটা টু বি বা হওয়া একটা ভার্ব রয়েছে। ঠিক আছে, বা একটা ক্রিয়াপদ রয়েছে। সুতরাং এটা একটা পারফেক্ট প্রপোজিশন, এটা আমরা বলতেই পারি। সুতরাং এই পারফেক্ট প্রপোজিশনটার ক্ষেত্রে তাহলে এই প্রপোজিশনটার কিন্তু কোনো মানে থাকছে না যদি আমরা এই প্রপোজিশন থেকে প্রেডিকেটটাকে বাদ দিয়ে দিই বা বিধেয়টাকে যদি বাদ দিয়ে দিই। তার মানে কি দাঁড়াবে, আই অ্যাম শুধু এইটুকু পড়ে থাকবে, আর টিচার আরটাকে তো বাদই দিয়ে দাও, আরটার এখানে থাকলেও বা না থাকলেও খুব একটা ম্যাটার করবে না। টিচারটাকে আমি বলেছিলাম প্রেডিকেট বা বিধেয়, তাহলে এই পারফেক্ট প্রপোজিশনটা থেকে যদি আমরা বিধেয়কে বা প্রেডিকেটকে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে আই অ্যাম, এইটুকু অংশ পড়ে থাকবে। তাহলে প্রেডিকেটটাকে বাদ দিয়ে দিলে আই অ্যাম, আমি হই, আমি হই, এই শুধু এইটুকু অংশের কি কোনো অর্থ দাঁড়াচ্ছে? কোনো অর্থ কি এখানে বহন করছে? আমি হই এটা বলতে কি বোঝায়? আমি হই, কেন হই, কি হই, কার জন্য হই, কিসের হই, কোথায় হই, কিছুই কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না। সুতরাং আমি হই বা আই অ্যাম এইটুকু অংশ যদি পড়ে থাকে, প্রেডিকেট যদি বাদ চলে যায়, তাহলে টু বি ভার্বটার সঙ্গে যদি সাবজেক্ট পড়ে থাকে তাহলে কি এটার কোনো মানে দাঁড়াচ্ছে? কোনো অর্থ কি বহন করছে? তোমরা ভেবে দেখো, এখানে কিন্তু আসলেই কোনো অর্থ বহন করছে না। তাই তো, এখানে যেটা বলা হচ্ছে সেখানে হলো যে সেখানে আমার হওয়া সম্পর্কে কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না। আমি হই বা আই অ্যাম এইটুকু যে বলছি তার সম্পর্কে কি বলা হচ্ছে তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমার সম্পর্কে আমি যে হই, কি হই, কেন হই, কোথায় হই, কার জন্য হই, কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না। সুতরাং আই অ্যাম এই অংশটুকুর কোনো মিনিং থাকছে না, কোনো অর্থ বহন করছে না। তাই এক্ষেত্রে বলা যায় যে আই অ্যাম এই বিষয়টুকু বা এই অংশটুকু কিন্তু কোনো পারফেক্ট প্রপোজিশনই হচ্ছে না। তাই তো, কারণ ধরো যদি শুধুমাত্র আই অ্যাম এইটুকু প্রপোজিশনকে যদি আমরা ধরে নিই, ঠিক আছে, তাহলে আই অ্যাম তার মানে আই এখানে সাবজেক্ট এটুকু আমরা পেয়ে গেছি। এবার অ্যামটাকে যদি আমি প্রেডিকেট ধরে নিই বা বিধেয় ধরে নিই তাহলে এই টু বি ভার্বটা যেটা অ্যাম সেটা কি দাঁড়াচ্ছে, এখানে প্রেডিকেট হয়ে যাচ্ছে। এবং এই যে অ্যাম রয়েছে, এই যে হওয়া বলতে বোঝাচ্ছে, সরি এখানে যে হওয়া অর্থাৎ অ্যাম বলে যে আমি টু বি ভার্বটাকে ইউজ করলাম সেটা কিন্তু তাহলে আর কোনো কিছু মানে দাঁড়াচ্ছে না। তাই তো, সেখানে হওয়া বলতে আর কিছুই বোঝাচ্ছে না, কারণ যখন তুমি প্রশ্ন করবে যে আমি হই, আমি এই হই এটা কি হই, কেন হই, এভাবে যখন প্রশ্ন করব তখন আর কোনো উত্তর পাচ্ছি না। তার মানে এখানে বিষয়টার আর কোনো মানে দাঁড়াচ্ছে না, কারণ বিধেয় সবসময় উদ্দেশ্য সম্পর্কে কিছু বলে। তাই তো, প্রেডিকেটের কাজটা কি? প্রেডিকেটের কাজটা হলো টু বি বা হওয়া যে ভার্বটা রয়েছে তার সঙ্গে কানেক্টেড হয়ে বা তার সঙ্গে সম্পর্কিত হয়ে বিধেয় সবসময়
উদ্দেশ্য সম্পর্কে কিছু বলবে এবং উদ্দেশ্যকে একই সঙ্গে বিশেষিত করবে, তাই তো? কিন্তু এখানে অ্যামটা যদি প্রেডিকেট হয়ে থাকে, যদি সাবজেক্ট তো আমি আই পেয়ে গেছি, সুতরাং অ্যাম তাহলে পড়ে থাকলো। অ্যামকে তাহলে আমাকে কি করতে হবে? অ্যামকে তাহলে প্রেডিকেট হিসেবে ধরে নিতে হবে যদি আমি এটাকে বচন বা প্রপোজিশন মানতে চাই, তাই তো? তাহলে অ্যাম যদি প্রেডিকেট হয়ে যায়, কিন্তু অ্যাম তাহলে উদ্দেশ্যকে কোথায় বিশেষিত করছে? আমি হই এটা বলতে গিয়ে কি হই, কেন হই, এইভাবে আর কোনো বিশেষিত করতে পারছে না সাবজেক্টকে, সুতরাং তার কোনো মানেও দাঁড়াচ্ছে না। তাহলে এখানে প্রেডিকেট হিসেবে অ্যাম কিন্তু আইকে বিশেষিতও করতে পারছে না এবং তার ফলে এটার কোনো মানে দাঁড়াচ্ছে না। এখানে টু বি যে ভার্বটা রয়েছে সেটা প্রেডিকেট হিসেবে আই বা সাবজেক্টকে কোনোভাবেই বিশেষিত করতে পারছে না, সুতরাং আই অ্যাম এই বিষয়টা কিন্তু একটা পারফেক্ট প্রপোজিশন হচ্ছে না। কারণ এখানে টু বি যে ভার্বটা রয়েছে অ্যাম, তাই তো? অ্যাম, এখানে টু বি ভার্বটা হলো অ্যাম বা হই, এই টু বি ভার্বটা কিন্তু প্রেডিকেট হতে পারছে না। তাহলে টু বি ভার্বটাকে প্রেডিকেট হিসেবে গণ্য করা যাচ্ছে না, কারণ প্রেডিকেট হিসেবে আমি যে আই অ্যাম আ টিচার, এই টিচারের যে প্রেডিকেট অংশটা সেটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার দ্বিতীয়ত এখানে যে বিষয়টা রয়েছে সেটা হলো সমালোচকরা কিন্তু এখানে যে পয়েন্ট আউট করছেন সেটা আমি তাহলে এবার তোমাদেরকে আলোচনা করি। সমালোচকরা এখানে যে পয়েন্ট আউট করছেন যে বিষয়টাকে, সেটা হলো যে এমন কোনো লজিক্যাল ট্রানজিশন নেই, এমন কোনো যৌক্তিক নিঃসরণ কখনোই হতে পারে না যেখানে আমরা আই থিঙ্ক, কারণ ডেকার্ট কি বলেছিলেন? আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম, তাই তো? তার মানে আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম, এখান থেকে তিনি একটা লজিক্যাল ট্রানজিশন করেছিলেন বলা চলে। মানে আই থিঙ্ক এই বিষয়টা থেকে তিনি লজিক্যালি যেটা ট্রানজিশন করলেন সেটা হলো আই অ্যাম বা আমি হই বা আমার অস্তিত্ব আছে, এই বিষয়টাকে তিনি মানে লজিক্যালি নিঃসরণ করেছিলেন বলা যায়। কিন্তু সমালোচকরা এই পয়েন্টেই আঘাত করছেন যে না, এমন কোনো যৌক্তিক নিয়ম বা এমন কোনো যৌক্তিক ট্রানজিশন বা লজিক্যাল ট্রানজিশন নেই যেখানে আই থিঙ্ক এখান থেকে আই অ্যাম এই বিষয়টা বা আমার অস্তিত্ব আছে, আই এক্সিস্ট, এই বিষয়টা কিন্তু নিঃসৃত হচ্ছে, এমন কোনো যৌক্তিক নীতি বা এমন কোনো যৌক্তিক নিঃসরণ কিন্তু সম্ভব নয়। অর্থাৎ আমার চিন্তা করা থেকে আমার অস্তিত্ব আছে এটাকে কোনো যৌক্তিক পদ্ধতিতেই কিন্তু নিঃসৃত করা যায় না, এমনটাই সমালোচকরা দাবি করছেন। কারণ আমি বলে দিচ্ছি, কারণ দেখো যে যখন আমি বলছি আই অ্যাম আ টিচার, এখানে অ্যাম এই যে টু বি ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে কিন্তু টিচার প্রেডিকেটের সঙ্গে যুক্ত হতে হবে, তাই না? টিচার প্রেডিকেটের সঙ্গে যুক্ত হয়ে আই নামক যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে কিন্তু এটা বিশেষিত করবে বা বিশেষিত করছে। সুতরাং আই অ্যাম আ টিচার এই পারফেক্ট প্রপোজিশন থেকে এটা নিশ্চিত হচ্ছে যে টিচার নামক যে সম্প্রদায়টা রয়েছে, অর্থাৎ টিচার এখানে প্রেডিকেট, সুতরাং টিচার নামক যে সম্প্রদায় রয়েছে, টিচার নামক যে জাতি রয়েছে বা আ সেট অফ টিচার যে এক্সিস্ট করে, এইটা আমরা বলতে পারি। আই অ্যাম আ টিচার এই যে পারফেক্ট প্রপোজিশন, এখান থেকে সহজভাবে যেটা আমরা বলতে পারি সেটা হলো যে টিচার নামক যে সেট রয়েছে, টিচার নামক যে জাতি রয়েছে, টিচার নামক যে সম্প্রদায় রয়েছে সেটা এক্সিস্ট করে, এটা আমরা বলতে পারি। কিন্তু এইটা আমরা লজিক্যালি কখনোই বলতে পারি না যে টিচার নামক সেটটা বা টিচার নামক জাতি বা টিচার যে সম্প্রদায় তারা এক্সিস্ট করে মানেই যে আমি এক্সিস্ট করি, সেটা কিন্তু এখানে এই প্রপোজিশন থেকে কোনোভাবেই বলা যাচ্ছে না। সুতরাং সেটা লজিক্যালি নিশ্চিত হচ্ছে না, এমনটাই দাবি করছেন সমালোচকরা। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বিষয়টা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, যখন আমি বলছি যে আই অ্যাম আ টিচার, এখানে অ্যাম এই যে টু বি ভার্বটা, এই টু বি ভার্বটা টিচার নামক প্রেডিকেটের সঙ্গে যুক্ত হয়ে আই নামক যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টকে বিশেষিত করছে। সুতরাং আই অ্যাম আ টিচার এই যে পারফেক্ট প্রপোজিশন, এখান থেকে এইটুকু নিশ্চিত হচ্ছে যে টিচার নামক যে জাতিটা রয়েছে, টিচার নামক যে সম্প্রদায় রয়েছে, বা বলতে পারি যে আ সেট অফ যে টিচার রয়েছে এটার একটা অস্তিত্ব আছে, এইটুকু আমরা খুব সিম্পলি দাবি করতে পারি।
কারণ এই বচনে এমনটা দাবি করা হচ্ছে যে আমি একজন শিক্ষিকা, তাই তো, আই এম আ টিচার। তার মানে শিক্ষিকা সম্প্রদায়টা বা টিচার, এই যে জাতিটা বা এই বিষয়টা, এটা কোথাও না কোথাও এক্সিস্ট করে, এটা কিন্তু বোঝা যাচ্ছে বা এটা সহজেই মেনে নেওয়া সম্ভব। কিন্তু টিচার সম্প্রদায় বা টিচার জাতিটাই এক্সিস্ট করছে মানেই আমি এক্সিস্ট করছি বা আমার অস্তিত্ব আছে, এমনটা কিন্তু এই প্রপোজিশন থেকে কোনোভাবেই লজিক্যালি বিষয়টাকে নিশ্চিত করা যায় না। এটাই সমালোচকরা বলতে চাইছেন। সুতরাং ঠিক একই রকম ভাবে এই একই বিষয়, একই যুক্তি ডেকার্টের এই কজিটো নীতিটার এগেনস্টে বলা যায়, তাই তো। কারণ দেখো, ডেকার্টের এই যে কজিটো আর্গো সাম, অর্থাৎ আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই নীতিটাতেও কিন্তু আমার চিন্তা করা থেকেই আমার অস্তিত্ব আছে, এটাকেই কিন্তু যৌক্তিক নিয়ম অনুসরণ করে বলা হচ্ছে। কিন্তু এটাকে তো সমালোচকরা বলছেন যে এটা কোনোভাবেই বলা যেতে পারে না, এটা কোনো যৌক্তিক নিয়ম বলো, নীতি বলো বা কোনো লজিক্যাল ট্রানজিশনেই এটা বলা সম্ভব নয় যে আমি চিন্তা করি মানেই আমার অস্তিত্ব আছে, এটা কোনোভাবেই বলা যেতে পারে না, কোনো যৌক্তিক নীতিতেই বলা যেতে পারে না। বরং যেটা বলা যেতে পারে সেটা সমালোচকরা পয়েন্ট আউট করে দিচ্ছেন যে আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই বিষয়টা থেকে যেটা বলা যেতে পারে সেটা হলো যে আমি চিন্তা করি, যদি ধরে নিই যে আমি চিন্তা করি, আই থিঙ্ক, তার মানে এখানে এইটুকু বলা যেতে পারে যে এই চিন্তা করা বা এই স্টেট অফ থিঙ্কিং কনসাসনেস, এইটুকুর একটা অস্তিত্ব আছে, এইটুকু বলা যেতে পারে, তাই তো। যেমনটা আমি বলছিলাম যে আই এম আ টিচার, এখান থেকে এই যে টিচার সম্প্রদায় বা টিচার জাতিটা, এদের অস্তিত্ব আছে, এইটুকু এখানে দাবি করা যেতে পারে। তাই ডেকার্টের আই থিঙ্ক থেকেও এই চিন্তা করা বা এই স্টেট অফ থিঙ্কিং কনসাসনেস বা যেটা চিন্তাশীল যে চেতনা, এটার অস্তিত্ব আছে, এটাকে সমালোচকরা বলছেন যে হ্যাঁ, এইটুকু বলা যেতে পারে যে আই থিঙ্ক, এই প্রপোজিশনটা থেকে এই চিন্তা করা বলো বা থিঙ্ক যেটাকে বলা হচ্ছে বা স্টেট অফ থিঙ্কিং কনসাসনেস যেটাকে বলা হচ্ছে, সেটার যে অস্তিত্ব আছে সেটা বুঝতে পারছি বা সেটা মেনে নিলাম। কিন্তু এটার অস্তিত্ব আছে মানেই এই কথাটা বলা যাবে না যে সেখান থেকে আমারও অস্তিত্ব আছে বা আমি এক্সিস্ট করি, এমন কথা কিন্তু কোনোভাবেই দাবি করা সম্ভব না। এই বিষয়টাই সমালোচকরা বলতে চাইছেন যে এই কজিটো আর্গো সামের এই যে নীতিটা, সেখানে তাদের এই চিন্তা করা এই বিষয়টার সাথে অস্তিত্ব আছে বা আমি এক্সিস্ট করি, এই বিষয়টাকে কোনোভাবেই কোনো যৌক্তিক নীতিতে মেনে নেওয়া সম্ভব না বা বলা সম্ভব না। বরং যেটা বলা যেতে পারে সেটা হলো যে আমি চিন্তা করছি মানে আই থিঙ্ক, মানে এখানে চিন্তা করা বা স্টেট অফ থিঙ্কিং কনসাসনেস, এটার একটা অস্তিত্ব আছে। সুতরাং এই জায়গায় ডেকার্টের সঙ্গে সমালোচকরা একটা যেটা তর্ক বিতর্ক করলেন, তারা সমালোচনার পয়েন্টটা উঠিয়ে আনলেন। সুতরাং আজকের এই যে কজিটো আর্গো সামের সমগ্র সমালোচনা বা ক্রিটিক্যাল কমেন্ট, যেটা আমি আগের পর্বে বলেছিলাম তোমাদের সাথে আলোচনা করব, এটা ডিটেলসে আলোচনা করলাম। এখান থেকে আর এক্সট্রা কোনো আলোচনা নেই বা করার জায়গা নেই। এই দুটো সমালোচনা ভীষণ ইম্পর্টেন্ট এবং কোন কোন জায়গায়, আমি আরেকটা পয়েন্টও তোমাদেরকে এখানে ইনক্লুড করে দিতে চাই, সেটা হলো যে সমালোচনার ক্ষেত্রে যে ক্রিটিক্যাল কমেন্টগুলো হয়, এই ক্রিটিক্যাল কমেন্টগুলো থেকেও কিন্তু অনেক সময় লাইন উঠিয়ে বা একটা কোনো অ্যাজারশন রিজনিং দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। সো বিষয়টাকে মাইনিউটলি পড়ো, মাইনিউটলি দেখে নাও এবং শুধু দেখে নেওয়া নয় যে বিষয়টা কি বলা হচ্ছে এরকম নয়, কেন বলা হচ্ছে, কোন পার্সপেক্টিভে বলা হচ্ছে, কোন দৃষ্টিকোণ থেকে, কোন দার্শনিক কেন এটা বললেন, তিনি কেন এটা বললেন। যেমন হিউম অভিজ্ঞতাবাদী দার্শনিক, তার দিক থেকে তিনি এক্সটার্নাল ওয়ার্ল্ড বা যেটা ফিজিক্যাল সাবস্টেন্স বললাম, স্পিরিচুয়াল সাবস্টেন্স বললাম, তিনি এগুলোর কোনো অস্তিত্ব স্বীকার করছেন না। তাই তার দৃষ্টিভঙ্গিতে তিনি যে ধরনের মতবাদ রাখছেন সেটা কতটা যৌক্তিক, কতটা মেনে নেওয়ার মতো। এবার কান্টের দিকেও যদি বলি, কান্টের দিক থেকে তিনি যেরকম বিচারবাদী দার্শনিক, তিনি যেটা বলছেন সেটা কতটা মেনে নেওয়ার মতো, এই সমস্ত দিকগুলো আলোচনা করা। এবং সমালোচকরা যে শুধুই সমালোচনা করতে আসবেন সেই রকম নয়,
তারা যে আপত্তি করছেন সেই আপত্তিটা কতটা যুক্তিযুক্ত, কিভাবে তারা খণ্ডন করছেন। কারণ ডেকার্টের মতন এরকম বড় মাপের একজন দার্শনিক, তিনি যে একটা বলা যায় যে সর্বপ্রথম তিনি একটা গাণিতিক পদ্ধতিকে কাজে লাগিয়ে তার যে সংশয় পদ্ধতি, সেই সংশয় পদ্ধতিকে কাজে লাগিয়ে তিনি অবরোহমূলক পদ্ধতিকে কাজে লাগাচ্ছেন, তিনি গাণিতিক পদ্ধতিকে বেস করছেন, এরকম বিভিন্ন বিষয়কে মানে একদম ক্রিম লেয়ারটা নিয়ে তিনি একটা এত বড়সড় একটা ইনডিউবিটেবল ট্রুথ বা সংশয়াতীত সত্যি তিনি এসে পৌঁছলেন। এত এনকোয়ারি করলেন, এত অনুসন্ধান করলেন, এত গবেষণা করলেন, তারপরেও সমালোচকরা এসে কিভাবে সেটাকে ব্রেক করছে, এটা একটা বড় বিষয়, একটা বড় চিন্তা ভাবনা করার জায়গা। সুতরাং ক্রিটিক্যাল কমেন্ট বা সমালোচনা সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস দেখো, যে ধরো ডেকার্ট এভাবে আলোচনা করেছেন, ডেকার্ট এই জিনিসটাকে পুরোপুরি তার নিজের মতন করে চিন্তা ভাবনা করে এনকোয়ারির দ্বারা আলোচনা করলেন, এবং পরবর্তীতে যখন এর উপরে রিসার্চ হবে, ধরো তুমি ডেকার্টের ওপর কোনো একটা গবেষণা করতে চলেছো, কোনো একটা আলোচনা আনতে চলেছো, কোনো একটা থিসিস লিখবে, তোমার টপিক এটা, তোমার এরিয়া এটা, তখন তুমি কি করবে? তখন বিভিন্ন যে সমালোচকদের আলোচনা রয়েছে, তাদের যে ক্রিটিক্যাল কমেন্টসগুলো রয়েছে, সেগুলো তোমাকে পড়তে হবে, সেগুলো তোমাকে জানতে হবে। সুতরাং ক্রিটিক্যাল কমেন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ ডক্ট্রিন। যে কোনো ধরনের মতবাদ পড়ো, যাই পড়ো, যেটাই হয়ে যাক না কেন, তারপরে সেটাকে কতটা আলোচনা হয়েছে, সেই বিষয়টা কতটা চর্চিত এবং বর্তমানেও তাকে নিয়ে কতটা কাজ হচ্ছে, সেটাও কিন্তু তুমি এই লিটারেচার রিভিউগুলো করলে, এই কমেন্ট্রিগুলো পড়লে, কেন সেগুলোর উপর এত টিকা টিপ্পণী আলোচনা করা হয়, এই সমস্ত কিছু কিন্তু সমালোচনার মধ্যে লুকিয়ে রয়েছে। সুতরাং ক্রিটিক্যাল কমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় এই যে কজিটো আর্গো সামের এই যে টোটাল আলোচনাটা করেছি, সেখান থেকে এই ক্রিটিক্যাল কমেন্টের জায়গাটা আজকে আলোচনা করে দিলাম পুরোটাই। এবং আমরা চেষ্টা করব যে এই রেকর্ডেড লাইভটা আমি ইউটিউবেও তোমাদের সাথে শেয়ার করার, তো যতটা সম্ভব আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব। এবং আমি চাই যে এই কজিটো আর্গো সামে যে ডেকার্টের আলোচনা, ডেকার্টের উপর যে পুরো সিরিজটা আমরা আলোচনা করছি, সেখানে ডেকার্টের এই কজিটো নীতিটা কতটা ইম্পর্টেন্ট, তার কতটা ভূমিকা রয়েছে, এটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেটা নিয়ে আরেকটা পর্বে আলোচনা করব। দেখা যাক পরবর্তী পর্বে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমাদের লাইভ ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার, তোমাদের লাইক, সমস্ত কিছু, সমস্ত সাপোর্ট নিয়ে ফিরে আসবো আবারও নেক্সট একটা পর্বে, নেক্সট আলোচনা নিয়ে। সো আজকের মতো থ্যাংক ইউ।